দর্শকবৃন্দ, আশা করছি সবাই ভালো আছেন। আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলার স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল ব্যথা নিরাময়। আপনাদের সাথে অনুষ্ঠান উপস্থাপনায় থাকছি আমি ডক্টর তাসমি আহমেদ হুমা। আমাদের সাথে আজকে অতিথি হিসেবে আছেন আপনাদের সকলের চিরচেনা প্রিয় মুখ ডক্টর এস চক্রবর্তী, বাত ব্যথা, প্যারালাইসিস, রিহ্যাব এবং ফিজিওথেরাপি বিশেষজ্ঞ, চিফ কনসালটেন্ট এবং চেয়ারম্যান এসপি হসপিটাল, সহযোগী অধ্যাপক ফিজিওথেরাপি বিভাগ, ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি। আমরা আজকে কথা বলবো অপারেশনবিহীন ঘাড়, কোমর এবং হাঁটু ব্যথার আধুনিক চিকিৎসা নিয়ে। আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে আপনারা অবশ্যই নিচে স্ক্রলে দেখানো নম্বরে ডায়াল করে জেনে নেবেন আপনাদের প্রশ্নের সম্ভাব্য উত্তরগুলো। চলে যাচ্ছি আলোচনায়। কেমন আছেন? জি, আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, শীতের ব্যথা নিয়ে একটু কথা বলি, যেহেতু শীতকাল চলে এসেছে। শীতকালে কোন ব্যথাটা বাড়ে, কোমরের, হাঁটুর না ঘাড়ের? আসলে ব্যথা, যে কোনো ব্যথায় যদি অ্যাকুইট পেইন থাকে, ইনফ্লামেটরি পেইন থাকে, তাহলে শীতের সময় বেড়ে যেতে পারে। তো যেটা হাঁটু ব্যথা বা কোমর ব্যথা, যে কোনো ব্যথা শীতের সময় বাড়ে, বাট এর সময় যদি বেশি কাপড় চোপড় দিয়ে মানে জড়াই রাখা যায়, তাহলে কিন্তু আবার আরামও লাগে, ব্যথা কমও হয়। আচ্ছা, ব্যথা আমাদের অনেকক্ষণ বসে থাকার পর কেন শুরু হয়, অথবা শুয়ে থাকলে শোয়া থেকে ওঠার সময় কেন ব্যথা শুরু হয়? যে কোন ব্যথাটা সেটা জানতে হবে, যে কোন ব্যথাটা হচ্ছে। এটা কোমর ব্যথা, যেমন অনেকে বলে যে কোমর ব্যথা ছিল, শুয়েছিলাম ভালো, বেশিক্ষণ শুয়ে থাকলে ব্যথা বেড়ে যায়, তখন উঠে বসলে একটু ব্যথা কম মানে বেড়ে যায়, আস্তে 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 হাঁটলে আবার কমে যাচ্ছে। তারপর ডিসপোলাপসের ব্যথা সাধারণত যখন শুয়ে থাকে তখন ভালো লাগে, বেশিক্ষণ শুয়ে থাকলে আবার ব্যথা বাড়ে। উঠে হাঁটাচলা করলে ব্যথা কষ্ট হয় প্রথম প্রথম, একটু হাঁটলে আবার ব্যথা কমে যায়, বেশি হাঁটলে আবার ব্যথা বেড়ে যায়। এটা ডিসপোলাপস যদি থাকে, ডিস্কের সাথে সম্পর্ক, যে কারণে ব্যথাটা কমে পারে। বাট যেটা মানে ইনস্ট্যান্ট পেইন, যেটা আমরা লোকাল পেইন বলি, যেমন কোথাও আঘাত লেগেছে, সেই ব্যথাটা কিন্তু কন্টিনিউ থাকবে। আর ডিস্কের ব্যথাটা সাধারণত এইভাবে আপ ডাউন করতে পারে। আচ্ছা, ডিস্ক প্রোলাপস যদি হয়ে যায়, ফিজিওথেরাপির মাধ্যমে কি ডিস্ককে আগের জায়গায় ফিরিয়ে আনা সম্ভব? যে আসলে ন্যাচারালি কিন্তু ডিস্কটা আবার সে নর্মাল মানে পজিশনে সে চলে আসতে পারবে তার ন্যাচারাল পদ্ধতিতে, বাট কতটুকু বের হয়েছে সেটার উপর ডিপেন্ড করবে। সে আগের জায়গায় থাক বা যে জায়গায় থাকবে, এটা বডি কিন্তু সিলেক্ট করবে যে কোথায় থাকলে তার জন্য সেফটি, কারণ শরীর থাকে সব থেকে বেশি ভালোবাসে। তো অনেকে মনে করে ডিসপোলাপসের কি ট্রিটমেন্ট, কেটে কি সরাতে হবে কিনা। না, ডিসপোলাপস কেটে আসলে সরানো খুব ডিফিকাল্টিস, সরাইতে গেলে আরেকটা বের মানে হয়ে যেতে পারে, যেহেতু খুব সেন্সিটিভ জায়গাটা খুবই খুবই সূক্ষ্ম জায়গা, এখানে স্পাইনাল কর্ড থাকে, এখানে নার্ভ থাকে। সো অপারেশন করে এটা আসলে ক্রিটিক্যাল। তো যেটা অপারেশন করে সাকসেসফুল রেট কিন্তু খুবই রেয়ার, যে কারণে আমরা যেটা লেটেস্ট রিসার্চ আসছে যে পিএলআইডির আসলে অ্যাকচুয়ালি অপারেশনের কোনো প্রয়োজনই নাই। আমরা যেটা বলছি এসপি হসপিটালে আমরা যেটা করে থাকি, পিএলআইডি 100% রিকভারি হচ্ছে, যেটা আমরা বলি 42 ডেজ বেড রেস্ট উইথ অ্যাক্টিভ ফিজিওথেরাপি। যেটা একজন কোমর ব্যথা রোগীকে ভালো করার জন্য সর্বোচ্চ ফিজিওথেরাপি কতদিন লাগে, এরকম অনেকের প্রশ্ন আছে যে কতদিন ফিজিওথেরাপির দরকার। অনেকে আছে 6 মাস, 1 বছর, 2 বছর, সারা জীবন কি ফিজিওথেরাপি করতে হবে? না, আসলে এই প্রশ্ন উত্তরটা কি? তাহলে উত্তরটা হচ্ছে যে সর্বোচ্চ 3 থেকে 4 সপ্তাহ, এর বেশি ফিজিওথেরাপি নেওয়ার কোনো প্রয়োজন নেই। অ্যান্টিবায়োটিকের মতো 3 থেকে 4 সপ্তাহ চিকিৎসার মাধ্যমে কোমর ব্যথা রোগীকে সম্পূর্ণরূপে সুস্থ করা সম্ভব। আচ্ছা, এই ফিজিওথেরাপি কখনো কখনো যে এসে দেয়া হয়, আবার কখনো কখনো আমাকে থেকে দিতে হয়। কোন ফিজিওথেরাপি আমাকে যে এসে দেয়া যাবে আর কোনটা আমি থেকে দিতে হবে? অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করবে পেশেন্টের কন্ডিশনের উপর। যেমন ধরেন একজন রোগী কোমরে সিভিয়ার পেন, সে মুভমেন্ট করতে পারছে না, অথবা তার নড়াচড়া করলে ব্যথা বেড়ে যাচ্ছে, সাপোজ তার ডিসপোলাপস আছে অথবা স্পন্ডোলিস্থেসিস, একটা হাড় ভেঙে সরে গেছে। এখন এই কোমরের হাড় ভাঙাটা নিয়ে আপনি হেঁটে বেড়াচ্ছেন, তাহলে ভাঙাটা আরও খারাপ হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাকে রেস্টে থাকতে হবে, রেস্টের থেকে থেরাপি নিতে পারে। হ্যাঁ, সেটা আপনার বাসায় হতে পারে। বাসায় যদি আপনি শুয়ে থেকে থেরাপি নেন সেটা তো ভালো হয়ে যাবে, কিন্তু বাসায় কেউ শুয়ে থাকবে না, যে কারণে সেই জাতীয় রোগীদের জন্য হসপিটাল সব থেকে বেস্ট। আমরা আবারও আলোচনায় ফিরে আসবো, একটা ফোন নিয়ে নিচ্ছি এর মাঝখানে। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? জি, আমার হাঁটুতে ব্যথা করে, আগে কোমরে ব্যথা করতো, মাঝে মাঝে কোমরে ব্যথা করে। এখন চেন্নাই বলেছে অপারেশন করতে হবে। এখন অপারেশন করলে কি আমি সুস্থ হতে পারবো? জি। আচ্ছা, আপনি কি কতদিন ধরে ব্যথাটা হচ্ছে? 2 বছর। 2 বছর। জি দর্শক, আমাদের প্রোগ্রামটা আপনি দেখিয়েছি। জি, প্রোগ্রামটা মনোযোগ দিয়ে শুনেন। কেউ ফিজিওথেরাপি দেয়, কেউ ইনজেকশন দেয়, দিয়েছি, কিন্তু ব্যথা কমে, কিন্তু সারে না, আবার আগের মতো হয়ে যায়। জি, আমরা উত্তরটা দেখি, খুব চমৎকার প্রশ্ন। দেখেন, ওনাকে চেন্নাই বলেছে অপারেশন করতে, ওনার প্রশ্ন হচ্ছে অপারেশন করলেই কি ভালো হবো? দেখেন, অপারেশনেও কনফিউজড, কেউ থেরাপি দিচ্ছে, কেউ ইনজেকশন দিচ্ছে, কেউ ওষুধ দিচ্ছে, কেন ভালো হচ্ছে না? কারণ তার ডিসপোলাপস আছে, সে যেভাবে চলছে এইভাবে কোনো ট্রিটমেন্টই সাকসেসফুল হবে না। তাহলে কোথায় গিয়ে সাকসেসফুল হবে? সাকসেসফুল হতে তাকে রেস্টে যেতে হবে। যেমন একটা পা যদি বা হাড় যদি ভেঙে যায় হাতের বা পায়ের, তাহলে প্রথম কথা এবং শেষ কথা কি? প্লাস্টার করতে হবে। অপারেশন করলো প্লাস্টার, অপারেশন না করলেও প্লাস্টার, ওষুধ খেলেও প্লাস্টার, ওষুধ না খেলেও প্লাস্টার, কবিরাজের কাছে গেলেও প্লাস্টার, ডাক্তারের কাছে গেলেও প্লাস্টার, বাংলাদেশে থাকলেও প্লাস্টার, সিঙ্গাপুর গেলেও প্লাস্টারই কিন্তু শেষ কথা।
ঠিক তাই ওনার কোমরটা ভালো করতে হলে ওনাকে 42 দিন বেড রেস্টে থাকতেই হবে। যদি 42 দিন বেড রেস্টে না থাকে তাহলে সে কোনোদিন ভালো হবে না। এবার আসেন এই রেস্টই হচ্ছে তার মূল ট্রিটমেন্ট। এখন রেস্টটা বাসায় হবে না, যে কারণে হসপিটালে আমরা বলি 3 থেকে 4 সপ্তাহ বেড রেস্টের থেকে ফিজিওথেরাপি দিতে। ফিজিওথেরাপি কি কাজ করবে? ফিজিওথেরাপি মাসলকে স্ট্রং করবে, ব্লাড সার্কুলেশন ঠিক রাখবে, ওনার ব্রেন স্ট্রোক থেকে ওনাকে প্রিভেনশন করবে, হার্ট অ্যাটাক থেকে প্রিভেনশন করবে, এই জিনিসগুলো সেভ করবে। বাট রিপেয়ার করবে রেস্টে থাকলে। তো শুয়ে থেকে যদি থেরাপি দেয় 3 থেকে 6 সপ্তাহ ইনশাআল্লাহ 100% ভালো হয়ে যাবে। দর্শক বুঝতে পেরেছেন আমার প্রশ্ন? আপনার প্রশ্ন উত্তর আমি দিয়েছি চমৎকারভাবে। অবশ্যই আপনাকে 3 থেকে 6 সপ্তাহ বেড রেস্টের থেকে ফিজিওথেরাপি করবেন, ইনশাআল্লাহ ভালো হবেন এবং 42 দিন কষ্ট হবেন, 42 বছর ভালো থাকবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, সব সময় দেখা যায় যে কোমরের সাথে হাঁটুর কানেকশন, এই কানেকশনটা কিরকম? জি দেখেন, উনি বললেন কিন্তু ওনার কিন্তু হাঁটুতে ব্যথা কোমরে ছিল। দেখেন রিসার্চ বলছে জি। কোমরে যদি লং টাইম আগে ব্যাক পেন থাকে তাহলে সেটা হাঁটুতে ক্ষতি করবেই। কেন করবে? যেমন একটা বিল্ডিং ভেঙে যেতে গেলে যেমন ফাউন্ডেশন দুর্বল থাকলে বিল্ডিং ভাঙার সম্ভাবনা সব থেকে বেশি, ঠিক তাই যখন আমাদের কোমরে ডিসপ্রলাপস হতে থাকে তখন পায়ের শক্তি কমে যাচ্ছে। পায়ের শক্তি কমে গেলে তার হাঁটতে কষ্ট হয়। তার মানে বডির ওজনটা ওভারলোড করে হাঁটুর মধ্যে। আমাদের ওয়েট বেয়ারিং জয়েন্ট হচ্ছে হাঁটু। হাঁটুর মধ্যে থাকে কার্টিলেজ, কচকচ একটা হাড্ডি থাকে, মাংস থাকে, যেটাকে আমরা কার্টিলেজ বলি। এই কার্টিলেজটা ভেঙে যাচ্ছে, এটাকে বলা অস্টিওআর্থ্রাইটিস। ভেঙে যাচ্ছে কেন? ভেঙে যাচ্ছে ডিউ টু মাসল উইকনেস। মাসল উইকনেসটা কেন হলো? ডিউ টু পিএলআইডি বা কোমর ব্যথা। কোমর ব্যথার কারণে পায়ের শক্তি কমে গেলে হাঁটু ব্যথা হবে। এই কারণে কোমর ব্যথা রোগীরা যদি ভালো না করে, সুস্থ না হয়, তাহলে তার হাঁটু 100% ক্ষতিগ্রস্ত হবে। আচ্ছা, অনেকেই হাঁটু বদলে নেয়, নতুন হাঁটু লাগায়, যেটা প্রতিস্থাপন বলে, এর পরেও হাঁটু ব্যথা যায় না এবং হাঁটু অহরহ ফোলে, কারণ কি? কারণ হচ্ছে দেখেন, সে হাঁটুটা রিপ্লেস করছে, কিন্তু কেন করছে সেটা দেখতো। হাঁটু রিপ্লেসমেন্ট করতে গেলে এখন আপনার হাঁটুর মধ্যে ক্যান্সার আছে, সেক্ষেত্রে আপনি নি রিপ্লেসমেন্ট করতে পারেন। এখন হাঁটুর মধ্যে কার্টিলেজ ভেঙে যাচ্ছে, কেন? আপনার কোমরের কারণে হাঁটু কার্টিলেজ ভেঙে যাচ্ছে। এখন আপনি হাঁটু রিপ্লেসমেন্ট করলেন, কোমর তো ঠিক করলেন না, তাহলে কিভাবে? তো হয়তো ভিতরে যে আপনি যে মানে অ্যাস্থেটিক্স লাগাচ্ছেন সেটাও তো ভেঙে যাবে। তাহলে আপনি যে হাঁটু পাল্টাচ্ছেন, আপনি তো আসল চিকিৎসা করেন নাই, যে কারণে তার হাঁটু ব্যথা ভালো হচ্ছে না, তার ব্যথা রয়ে গেছে, তার ফোলা আরো বেড়ে যাচ্ছে। ধন্যবাদ। এখন এই কোমরের সাথে কিন্তু আবার ঘাড়ের ব্যথারও একটা রিলেশন আছে। অনেকের দেখা যায় কোমর দীর্ঘদিন ধরে ব্যথা, তাকে ঘাড়ে ব্যথা ধরে। এখন যাদের ঘাড়ে ব্যথা, এই ব্যথাটার কোন কোন দিকে যেতে পারে? ঘাড় ব্যথা হাতে যেতে পারে, ঘাড় ব্যথা মাথা যেতে পারে। অনেক আছে লং টাইম হেডেক, মাথা ব্যথা, মাথার যন্ত্রণা, কথা বললে ভালো লাগে না, হট মেজাজ, ঝগড়াঝাটি করে। কেন? ঘাড় থেকে। ঘাড়ে যদি আমাদের আপার সার্ভাইকাল ডিসপ্রলাপস হয়, সেখান থেকে তার মাথা ব্যথা হতে পারে। ঘাড় থেকে হাতে ব্যথা চলে যেতে পারে, হাত অবশ হয়ে যেতে পারে। ঘাড়ের লোয়ার সার্ভাইকাল ডিসপ্রলাপস, সেখান থেকে চেস্ট পেন হতে, বুকে ব্যথা হতে পারে। অনেক রোগী আসতে পারে বুকে ব্যথা, হার্টের সব ভালো আছে কিন্তু বুকে ব্যথা ভালো আছে, এটা হচ্ছে নার্ভ থেকে যাচ্ছে, ঘাড় থেকে যাচ্ছে। অনেক রোগী আমরা এরকম পেয়ে থাকি। তো ঘাড় ব্যথা আসলে মাথায় যেতে পারে, হাতে যেতে পারে, এবং হাঁটা চলা করতে অনেকে ব্যালেন্স ছেড়ে দিচ্ছে, হাঁটতে পারছে না, বুঝেই না যে কেন হচ্ছে। ঘাড়ে কিন্তু ব্যথা নাই, বাট এত খারাপ অবস্থানে চলে গিয়েছে সে ব্যথা ফিল করছে না, কিন্তু হাঁটা চলা করতে পারছে না, কারণ ব্যালেন্স হারায় ফেলেছে। এটা সার্ভাইকাল মাইলোপ্যাথি হয়ে যাচ্ছে। সো ঘাড়ের ডিসপ্রলাপসে অনেক বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বাচ্চাদের অনেক সময় বিভিন্ন ধরনের প্যারালাইসিস হয়, তার মধ্যে একটা হচ্ছে সেরিব্রাল পালসি। এটার বিষয় একটু যদি বলতেন। সেরিব্রাল পালসি কিন্তু বাচ্চাদের ব্রেনের সমস্যা হচ্ছে, জন্মগত কারণে, তাদের বিভিন্ন প্রবলেমের কারণে সেরিব্রাল পালসি বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, যেটা সাধারণত স্বাভাবিকভাবে বেড়ে ওঠে না। যেমন যে সময় তারা হাঁটার কথা, সে হাঁটতে পারে না, ধরতে পারে না, খাইতে পারে না। এদের ট্রিটমেন্ট কিন্তু ফিজিওথেরাপি খুব ইম্পর্টেন্ট। সঠিক সময় যদি ফিজিওথেরাপিতে আমরা নিয়ে আসতে পারি, তাহলে রিহ্যাবিলিটেশনের মাধ্যমে তাদেরকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে দিতে পারি। কিন্তু অনেকে লেট করছে, দেখা যাচ্ছে ওষুধ খুঁজতে খুঁজতে দেশে বিদেশে ঘুরতে ঘুরতে 10-12 বছর হয়ে হাত পা বাঁকা হয়ে লাস্টে এমন সময় আমাদের কাছে আসছে যখন তার টেন্ডন শর্ট হয়ে যাচ্ছে, নি জয়েন্ট স্টিফ হয়ে যাচ্ছে, তার স্পাইন বাঁকা হয়ে যাচ্ছে, স্কোলিওসিস হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের ডিফর্মিটি গ্রো করছে। সো অ্যাকচুয়ালি মানে সেরিব্রাল পালসি বাচ্চাদের 1 বছরের মধ্যে চিকিৎসার মধ্যে যেতে হয়, কারণ 1 বছরের মধ্যে কিন্তু ধরা পড়ে যায় যে এই বাচ্চাটা সিফি, কারণ তার বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দেয়। যেমন সে গিলতে পারে না, মুখ দিয়ে লালা পড়তে থাকে, সে শব্দ করতে চায় না, কিছু ধরতে চায় না, সে শাক করতে চায় না, বসতে পারে না, হামাগুড়ি দিতে পারে না, দাঁড়াতে পারে না, বিভিন্ন ধরনের সিমটম দেখা দেয়। তখনই কিন্তু সঠিক চিকিৎসা একমাত্র ফিজিওথেরাপি, যেটা আমরা এসপি হসপিটালে কিন্তু আমাদের সেরিব্রাল পালসি প্রচুর রোগী আমরা চিকিৎসা করছি, এবং তারা টাইম টু টাইম তার হাঁটা চলা শিখে যাচ্ছে, স্বাভাবিক জীবনে চলে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি, আবার কথা বলবো, ফিরে আসবো। দর্শক শুনতে পাচ্ছেন? জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। জি, আমি আব্দুল মতিন, আমার বয়স হচ্ছে 37 বছর। জি, বলুন। আমার কোমরে ব্যথা, কোমরের মাঝে মধ্যে পিরিক পারে। এখন এই কোমরে ব্যথাতে আমি বেশিক্ষণ দাঁড়াই থাকতে পারি না, একটু হাঁটতে পারি না, কিন্তু একটু যদি বসি বা সামনের দিকে ঝুঁকে যাই তখন বেশ আরাম পাই।
আর এটা আমি ডাক্তার দেখাইছি, ডাক্তার বলছে যে মেরুদণ্ডের ভেতরের নালী নাকি সরু হয়ে গেছে। জি এখন এই অবস্থা আমি কি করব এই কোমরের ব্যথা নিয়ে? জি ধন্যবাদ। আমার উত্তর দেখেন, ওরা বলছে মেরুদণ্ডের নাড়ি সরু হয়ে গেছে, মানে বোঝানোর অনেক টেকনিক থাকে। এটা হচ্ছে ডিসপ্রলাপস হয়ে গেছে, নার্ভে চাপ দিচ্ছে, জি। যার ফলে আস্তে আস্তে পায়ের শক্তি কমে যাচ্ছে। এটা ফিজিওথেরাপি করতে হবে, একটা এমআরআই করে দেখে নিয়ে ফিজিওথেরাপি করতে হবে। দর্শক, আমি আপনার সাজেস্ট করব অবশ্যই একটা এমআরআই করে, একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে একটা এমআরআই করে ফিজিওথেরাপি চিকিৎসা নিন। ফিজিওথেরাপির মাধ্যমে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, কোনো ধরনের ওষুধ খাওয়ার কোনো প্রয়োজন হবে না। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমরা শুনেছি এসপি হসপিটালে ওপেন এমআরআই এর ব্যবস্থা আছে, এই বিষয়ে যদি জি বলতেন। অ্যাকচুয়ালি অনেকে আছে এমআরআই করতে ভয় পায়, সাফোকেশন হয়, ভিতরে ঢুকতে চান, অনেক বড় মেশিন, সো বিভিন্ন ধরনের প্রবলেম হয়, তার ভালো লাগে না, ভয় লাগে। তো আমরা যে কারণে ওপেন এমআরআই মেশিন নিয়ে এসেছি এসপি হসপিটাল, জাপানের হিটাসি কোম্পানি থেকে আমাদের ওপেন এমআরআইটা নিয়ে আসে। খুবই চমৎকার মেশিন এবং খুব শর্ট টাইমে ডিজিটালাইজড। আমরা সঙ্গে সঙ্গে কিন্তু রোগীকে দেখিয়ে দিচ্ছি, কম্পিউটারে তার লাইভ দেখাচ্ছি যে তার কোথায় কোথায় সমস্যা সে দেখতে পাচ্ছে। সো আসলে যেটা অনেকে আছে না করতে পারলে, আমি মানে রোগীদেরকে বলবো যারা ভয় পান এমআরআই করতে, এসপি হসপিটাল আসবেন, আপনাদের জন্য ওপেন এমআরআই আছে, খুব চমৎকার এবং ডিজিটালাইজড। আপনি সঙ্গে সঙ্গে দেখতে পারবেন আপনার কোথায় কোথায় কোন কোন স্পটে প্রবলেম আছে। নিজের রোগ নিজে দেখার জন্য এসপি হসপিটালে এমআরআই আপনার জন্য সবসময় থাকবে। যাক, থ্যাংক ইউ এত সুন্দর একটা পদক্ষেপ নেওয়ার জন্য। এবার একটু জিজ্ঞেস করবো যে আমরা বাসায় আমাদের ফ্যামিলির মানুষজনদেরকে দেখি বিভিন্ন আর্থ্রাইটিসে ভুগে, যার মধ্যে রিউমাটয়েড আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস খুব পপুলার একটা নাম। আচ্ছা, এই বিষয়ে আমি জিজ্ঞেস করবো, একটা ফোন চলে এসেছে, একটু নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো। হ্যালো, জি, আপনার সমস্যা বলুন। সমস্যা মানে কোমরে ধরাতে, হ্যাঁ নয় একটা চাই না, নয় এখন কাজ চাই না। জি, কতদিন ধরে ব্যথা হচ্ছে? আপনার ব্যথাটা কতদিন ধরে হচ্ছে? হ্যালো। হাঁটলে কষ্ট হয়। জি আমরা বুঝতে পেরেছি দর্শক, ধন্যবাদ আপনাকে। জি। আপনাকে যেটা করতে হবে যে আপনার কোমরে ডিসপ্রলাপস আছে কিনা একটা এমআরআই করে দেখতে হবে। আমি আপনাকে সাজেস্ট করবো আপনার পাশে কোথাও ফিজিওথেরাপি স্পেশালিস্ট থাকলে তার কাছে গিয়ে একটা এমআরআই করে দেখে দেন ফিজিওথেরাপি চিকিৎসা করবেন। নিজে নিজে শিখে নিতে পারেন, নিজে নিজে বাসায় করলে হবে। যদি খুব সিভিয়ার কন্ডিশন না থাকে তাহলে কয়েকদিন থেরাপি দিলে ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। আমি তো আর্থ্রাইটিসের ব্যাপারে জানতে চাচ্ছিলাম যে দেখা যায় যে রিউমাটয়েড আর্থ্রাইটিস দীর্ঘদিন ধরে থাকলে হাতের জয়েন্টগুলো ফুলে যায়, অনেক সময় বেঁকেও যায়, ডিফর্মিটি হয়ে যায়। এর থেকে কি ফিজিওথেরাপির মাধ্যমে ঠিক হওয়া জি সম্ভব? অ্যাকচুয়ালি যে কোনো ধরনের আর্থাইটিস, আমাদের রিউমাটয়েড আর্থাইটিস বলেন, অস্টিও আর্থাইটিস, জুভেনাইল আর্থাইটিস, অ্যানকাইলোজিং স্পন্ডাইলাইটিস, বিভিন্ন ধরনের আর্থাইটিস আছে যেটা খুবই মানে ক্রিটিক্যাল কন্ডিশনে চলে যায়। তো যেটা রিউমাটয়েড আর্থাইটিস, মানুষের জয়েন্টে ছোট ছোট হাতের স্মল জয়েন্টগুলো আস্তে আস্তে ফুলে যায়, জয়েন্টগুলো বাঁকা হয়ে যাচ্ছে, ওষুধ খাচ্ছে, ব্যথার ওষুধ খাচ্ছে কিন্তু ভালো হচ্ছে না, আস্তে আস্তে ডিফর্মিটি হয়ে যাচ্ছে। এদের কিন্তু ফিজিওথেরাপি বা রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট সব থেকে জরুরি। যদি আর্লি স্টেজ যখনই আপনার জয়েন্টের জন্য ব্যথা হবে সঙ্গে সঙ্গে ফিজিওথেরাপি শুরু করতে পারেন একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ দিয়ে, তাহলে কিন্তু এটা আপনার খারাপের দিকে যাবে না। ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে কন্ট্রোল করে রাখা সম্ভব। বাট আপনি যদি পেন কিলার খেতে থাকেন এটা আস্তে আস্তে আরো খারাপ হয়ে যাবে। আমরা এসপি হসপিটালে প্রচুর রিউমাটয়েড আর্থাইটিস রোগী ট্রিটমেন্ট করে থাকি। ধন্যবাদ। আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সমস্যাটি বলে ফেলুন। স্যার আমার কোমরে পিএলআইডি হয়েছিল। পিএলআইডির সমস্যাটা স্যার এখন কিছুটা নিয়ন্ত্রণে আছে, ব্যথা নাই, কিন্তু স্যার যখনই আমি রাতে খুব ক্লান্ত হয়ে ঘুমাই, অনেক সারাদিন পরিশ্রম করার পরে সকালে উঠে কোমরের যে পেশিগুলো, ওই পেশিগুলো শক্ত শক্ত ভাব লাগে। আমার প্রশ্ন স্যার, সুস্থ থাকার পরও স্যার এই ধরনের পেশিগুলো এমন শক্ত ভাব কেন হয় স্যার? জি ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। দেখেন ওনার পিএলআইডির কারণে নার্ভ ইনজুরি আছে, যে কারণে তার মাসল উইক আছে। তো রাতের বেলা শুয়ে থাকলে সকালে মাসলগুলো শক্ত হয়ে যায়, স্পাজম করে থাকে। এটা ফিজিওথেরাপিতে মাসলকে স্ট্রং করতে হবে এবং তার দেখতে হবে তা আসলে ডিসপ্রলাপসটা কোন কন্ডিশনে আছে। কারণ অনেক সময় ডিসপ্রলাপসের পেইন কিন্তু কমে যায় নার্ভ ছিঁড়ে গিয়ে, পেশেন্ট কিন্তু মনে করেন ব্যথা নাই, ভালো আছে না, তার ব্যথা নাই মানে আস্তে আস্তে পায়ের শক্তি কমে যাচ্ছে, একসময় প্যারালাইসিস হয়ে যেতে পারে। প্যারালাইসিস হলেও ব্যথা থাকবে না, সো ব্যথা না থাকা সবসময় ভালো না। ডিসপ্রলাপসকে রিপেয়ার না করলে কোনোদিনও পিএলআইডি থেকে সে মুক্তি পাচ্ছে না, যে কোনো মুহূর্তে আরও খারাপের দিকে চলে যেতে পারে। দর্শক, আমি আপনার সাজেস্ট করব অবশ্যই একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে একটা এমআরআই করে দেখবেন আপনার পিএলআইডি কন্ডিশনটা কি, এবং ফিজিওথেরাপির মাধ্যমে কিছু এক্সারসাইজ শিখে নেবেন, যে এক্সারসাইজের মাধ্যমে মাসলকে স্ট্রং করলে আপনার এই স্পজমটা আপনি রক্ষা পাবেন। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। বাংলাদেশে না জিবিএস এর রোগী প্রচুর দেখা যায়, এই ব্যাপারে যদি একটু বলতেন, কারণ এটাও কিন্তু প্যারালাইজড একটা অবস্থায় মানুষকে পড়তে হয়। জি হ্যাঁ, জিভিএস কিন্তু যেটা ইয়াং অ্যাডাল্টদের ছেলে বা মেয়েদের হতে পারে। জিভিএস মানে গুলেনবার্গ সিনড্রোম। অ্যাকচুয়ালি এটা জ্বর থেকে আস্তে আস্তে পা থেকে প্যারালাইসিস হতে থাকে, এরকম প্রচুর রোগী আমরা পেয়ে থাকি এবং
বাংলাদেশে প্রচুর রোগী আছে এবং জিবিএস হওয়ার পর অনেকে আছে বেড রিডেন্ট আছে, যে বছরের পর বছর তারা ভালো হচ্ছে না। জিবিএস এর কিন্তু পরবর্তী ট্রিটমেন্ট কিন্তু ফিজিওথেরাপি, যেটা রিহ্যাবিলিটেশন করতে হবে। জিবিএস রোগীদের জন্য আমরা এসপি হসপিটালে চমৎকার ট্রিটমেন্ট নিয়ে এসেছি, যেটা আমাদের যে টিএমএস ট্রিটমেন্টটা, টিএমএস যে ট্রান্সকিউটারাস ম্যাগনেটিক স্টিমুলেশন, ব্রেন থেকে সরাসরি নার্ভকে স্ট্রং করে দিচ্ছে। তো আমরা যেটা জিবিএস রোগী আমরা টিএমএস এর মাধ্যমে চমৎকার রেজাল্ট পাচ্ছি। তো যারা জিবিএস রোগী আছেন তাদের বলবো যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি রিলেটেড হসপিটাল, ফিজিওথেরাপি হসপিটালে থেকে তাদেরকে ফিজিওথেরাপির মাধ্যমে রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট করে দ্রুত তারা সুস্থ হয়ে যাবে। ধন্যবাদ। আরেকটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো দর্শক, শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, আপনার প্রশ্নটি করুন। আমার তো যে স্যার যে উঠতে লামতে কষ্ট হয়। জি, হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। হ্যাঁ, কতদিন ধরে সমস্যা আপনার? আমার কষ্ট হলো মানে আমি গাড়িতে উঠতে গেল কষ্ট, লামতে গেল কষ্ট। জি, কতদিন ধরে ভুগছেন? যা 10-15 বছর ধরে আমার ট্রিটমেন্ট করতেছি, কোনো কামানো ওষুধ গাছ কোনো কাজ না। আচ্ছা ধন্যবাদ দর্শক, আমি বুঝতে পেরেছি। আপনাকে যেটা করতে হবে যে আপনাকে সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা নিতে গেলে এসপি হসপিটালে আসতে হবে আপনাকে। আপনি যে চিকিৎসা নিচ্ছেন সেই চিকিৎসায় কাজ হচ্ছে না, যেহেতু আমি বলবো আপনি ফিজিওথেরাপি নেওয়ার জন্য এসপি হসপিটালে এসে 3 থেকে 4 সপ্তাহ যদি আপনি ফিজিওথেরাপি নিতে পারেন তাহলে আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনি সব কিছু করতে পারবেন। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আপনাদের হসপিটালটা তো ফুল রিহ্যাবিলিটেশন হাসপাতাল, কিন্তু এসপি হসপিটালে দেখা যায় যে পুরো প্যারালাইজড রোগী মানে হুইল চেয়ারে ঢুকছে কিন্তু হেসে বের হচ্ছে, এরকম প্রচুর দেখা যায়। এটার পিছনে রহস্যটা যদি বলতেন। অ্যাকচুয়ালি আমরা তো রিয়েল অরিজিনাল ট্রিটমেন্টটা করি, যেমন কি কারণে সে প্যারালাইসিস, যেমন ব্রেন স্ট্রোক প্যারালাইসিস যদি কোনো রোগী এসপি হসপিটাল আসে তার ভালো হতে 4 থেকে 6 সপ্তাহ লাগবে, কারণ এটি কিন্তু ন্যাচারাল পদ্ধতি। ব্রেন স্ট্রোকে যেমন একটা বাচ্চার জন্মের পরে সাধারণত 1 বছরের মধ্যে সে হাঁটা শিখে, এটা কিন্তু ন্যাচারালি। ঠিক তাই স্ট্রোক রোগী ন্যাচারালি ভালো হবে, বাট আমরা শুধু তাকে সিস্টেমটা ডেভেলপ করে দিই, যেটা সঠিক ফিজিওথেরাপির মাধ্যমে ব্রেনের রিএডুকেশনের মাধ্যমে ব্রেনকে অ্যাক্টিভ করতে আমাদের 4 থেকে ইউজুয়ালি 6 সপ্তাহ সময় লাগবে। সো স্ট্রোক থেকে প্যারালাইসিস রোগীরা এসপি হসপিটালে আসলে 4 থেকে 6 সপ্তাহ মধ্যে তারা সুস্থ হয়ে যাবে, আর্লি স্টেজে আসে। অবশ্যই ডিফর্মিটি করে সেক্ষেত্রে সময় বেশি লাগতে পারে। এছাড়া পিএলআইডি রোগীদের অনেকে পিএলআইডির কারণে প্যারালাইসিস হয়ে গিয়েছে, তার কোমরে কম্প্রেশন বা নার্ভে গাড়ে কম্প্রেশন আছে, হাঁটতে চলতে পারছে, তখন আমরা কি হচ্ছে আমরা ডিস্ক প্রলাপসকে রিপেয়ার করে দিচ্ছি। যখনই রিপেয়ার হয়ে যায় তখনই মাসেল পাওয়ার চলে আসে হাঁটতে পারছে, যে কারণে আমাদের এসপি হসপিটালে প্যারালাইসিস বা হুইল চেয়ারে রোগী এসে হেঁটে তারা বাসায় যেতে পারে। যাক, আলহামদুলিল্লাহ। আপনি একটা ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি নামক একটা মানে কলেজ আপনি প্রতিষ্ঠা করেছেন, ওখানে আপনি নতুন নতুন ফিজিওথেরাপিস্ট তৈরি করছেন। আপনার এখন কিরকম প্রসেস চলছে? যে আমাদের কিন্তু এবার 6 ব্যাচ ভর্তি চলছে। তো যারা ইন্টারমিডিয়েট পাস করেছে এবার এবং গতবার যারা পাস করেছিল তারা কিন্তু এখন ভর্তি হতে পারবে। সায়েন্স থেকে যারা পাস করা, এটা 5 বছর মেয়াদী কোর্স, 4 বছর একাডেমিক এবং 1 বছর ইন্টার্নশিপে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল ফ্যাকাল্টির আন্ডারে 5 বছর মেয়াদী গ্রাজুয়েশন কোর্স। এবং এটার ফিউচার কিন্তু চমৎকার ফিউচার। বাংলাদেশে তো চাকরির কোনো সমস্যা নেই, চাকরি আছে অ্যাভেলেবেল, বা যদি চেম্বার করতে চায়, প্রাইভেট প্র্যাকটিস করতে চায়, বিসিএস দিতে চায়, সেগুলো সম্ভব। বিদেশে আরও বেশি ডিমান্ড আছে। তো আমি মনে করি যে বাংলাদেশে যারা এবার ইন্টারমিডিয়েট পাস করেছে তাদের যদি খুবই এটা চমৎকার একটা অপরচুনিটি আসছে যে ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপিতে ব্যাচেলর ফিজিওথেরাপি তারা ক্যারিয়ার ডেভেলপ করতে পারবে, তারা এখানে স্বপ্ন দেখতে পারবে তাদের ফিউচারটাকে আরও ডেভেলপ করার জন্য। আচ্ছা, ধন্যবাদ। আমাদের অনুষ্ঠানের আমরা শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু সবাই চায় আপনার সাথে যোগাযোগ করার জন্য, যদি যোগাযোগের মাধ্যমটা বলে দিতেন। অ্যাকচুয়ালি আমি এসপি হসপিটাল শ্যামলী রিং রোড, ওখানে বসি সপ্তাহে 7 দিন, সকাল 10টা থেকে 2টা এবং বিকাল 5টা থেকে রাত 9টা। নিচে স্ক্রলে নাম্বার দেওয়া আছে, এসপি হসপিটালের ঠিকানা দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, যে কোনো নাম্বারে ফোন করে সিরিয়াল আসতে পারেন, অথবা আমার নাম্বার বলে দিচ্ছি, যারা এমার্জেন্সি আমার সঙ্গে কথা বলতে চান অবশ্যই ফোনে কথা বলতে পারবেন। 0179-355-7825। আমি আরেকবার বলছি 0179-355-7825, এই নাম্বারে ফোন করে আমার সঙ্গে কথা বলা যেতে পারে। ধন্যবাদ সব সময় আপনার রোগীদের পাশে থাকার জন্য আর এত সুন্দর সুন্দর পদক্ষেপ নেওয়ার জন্য। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি, বিদায় নিয়ে নিতে হচ্ছে। জি, আপনাকেও ধন্যবাদ। শুধু দর্শকবৃন্দ, আমাদের অনুষ্ঠান জানিয়ে আপনাদের ভালো লাগে, অনুষ্ঠানটি আগামীতে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিয়ে নিব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।